খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফরাও। এখন মাঠে শুনছিলেন গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ আমাদের বিষয় হচ্ছে ক্রিকেটীয় রাজনীতি। ক্রিকেটের মধ্যে দেশের ক্রিকেটে যেই অস্থিরতা চলছে সেটার আসলে পেছনে নেপথ্যে কি কারণ রয়েছে বা ভবিষ্যৎ কোথায় গিয়ে থামতে যাচ্ছে, এই বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কায়সার ভাই, বললাম এই যে ক্রিকেটীয় রাজনীতি, এটা তো একদম আজ বা কাল শুরু হয়েছে ব্যাপারটা না। রাজনীতি তো আসলে বহুদিন ধরে চলে। আমরা দেখেছি যে 2024 সালে নির্বাচন নিয়ে বিসিবির বিশেষ করে তখন বেশ আলোচনা এসেছে ক্রিকেট বোর্ড। এখন আবার সেই অস্থিরতা, মাঝখানে বিশ্বকাপ নিয়ে একটা অস্থিরতা চলছিল। ক্রিকেট, এর মধ্যে তো ক্রিকেটটা আসলে মারপ্যাচে পড়ে গেছে, ক্রিকেটাররা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন দিকে যাচ্ছে? কারণ নতুন সরকার এসেছে, নতুন আলোচনা, নতুন সিদ্ধান্ত হতে যাবে। কেমন দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে ট্যাগলাইনটা সাজিয়েছেন তাতে বলা যেতে পারে যে ক্রিকেটীয় রাজনীতিতে এখানে শুধু রাজনীতি রয়েছে, ক্রিকেট কিন্তু নেই। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ হয়তো খেলছে, একটু আগে কদিন আগে পাকিস্তান এসে খেলে গেল, সেই সিরিজ আমরা জিতেছি, কিন্তু ঘরোয়া ক্রিকেটের কথা যদি আপনি বলেন সেখানে কিন্তু খুবই দুঃসহ অবস্থা চলছে। আপনি প্রিমিয়ার ক্রিকেট লিগ হয়েছে, সেখানে 12টি দল অংশ নিয়েছিল, নেওয়ার কথা ছিল আপনার 20টি দল। তো যে দলগুলি অংশ নেয়নি সেই দলের খেলোয়াড়দের কি অবস্থা, তাদের কি খোঁজখবর নিয়েছে ক্রিকেট বোর্ড? একটা নামকা ওয়াস্তে আরেকটা টুর্নামেন্টের মতো আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে আমি মনে করি না যে সেটা লিগের কোনো বিকল্প হতে পারে। ঠিক একই অবস্থা কিন্তু আপনি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেও। এটা তো গেল আপনি মাঠের ক্রিকেটের ঘরোয়া লিগের কথা যদি বলি। আর আপনি যদি ক্রিকেট বোর্ডের কথা বলেন, আপনি দেখবেন যে গত 5 মাসে অর্থাৎ 6 অক্টোবর থেকে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত যে 5 বা 5.5 মাসের মতো সময় কেটেছে, সেখানে যদি আপনি হিসেব মিলান, সেখানে দেখবেন যে মাঠের ক্রিকেট কম, কথাবার্তা একটু বেশি, দেখবেন যে আপনি আলাপ আলোচনা, বাজে টাইপের আলাপ আলোচনা বেশি, এবং তর্ক বিতর্ক মাঠের বাইরে অক্রিকেটীয় বিষয়গুলো একটু বেশি প্রায়োরিটি পেয়েছে। ক্রিকেট বোর্ড সমালোচিত হয়েছে, ক্রিকেট বোর্ডের পরিচালকরা প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছেন। তারা ক্রিকেটারদের বিরুদ্ধে কথা বলেছেন। যে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের শুধু না, বাংলাদেশ ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার, তাদের বিরুদ্ধে গিয়ে তারা কথাবার্তা বলেছেন। আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে গঠনমূলক, এবং সেই সমালোচনা যাতে পরবর্তীতে কাজে দেয় এমনভাবে ক্রিকেটারদের বা ক্রিকেটের সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যখন ঢালাওভাবে কারো সমালোচনা করবেন, তার মানেটাই হলো যে আপনি এখানে একটা পক্ষ প্রতিপক্ষ তৈরি করে ফেলছেন। সো এই ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, তারা এ ধরনের আজেবাজে কথাবার্তা, বেশুমার আজেবাজে কথাবার্তা বলে একটা বড় ধরনের একটা প্রতিপক্ষ তৈরি করে ফেলেছেন এবং আস্থাটুকু হারিয়ে ফেলেছেন। ক্রিকেটাররা এখন আস্থায় নেই যে এই ক্রিকেট বোর্ড তাদের দাবি দাওয়া বা তাদের পক্ষে যেতে পারে, বা তারা যে ধরনের চিন্তাভাবনা করছেন ক্রিকেটের উন্নয়নের জন্য, সেই ধরনের কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে বা তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটি তো গেলে একটি দিক। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো যে আপনি দেখবেন যে ক্রিকেট ম্যাচে আপনি যদি একটা টিম হয়ে না উঠতে পারেন, তাহলে ম্যাচ জিততে পারবেন না। সো এই ক্রিকেট বোর্ডের পরিচালকরা কিন্তু একটা দল বা একটা টিম হয়ে উঠতে পারেননি। আপনি ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিচ্ছে, দেখা যাচ্ছে যে একজন পরিচালক বলছেন যে আমি এটা কিছুই জানি না, আরেকজন পরিচালক বলছেন যে আমিও এটা কিছু জানি না। ক্রিকেট বোর্ডের যিনি বিসিবির সভাপতি রয়েছেন, তার একটা পঞ্চপাণ্ডব অথবা সপ্তপাণ্ডব, বা তিনি তার মতো করে 5-6 জন পরিচালককে নিয়ে একটা সিদ্ধান্ত নেন এবং সেটাই পরে ইমপ্লিমেন্ট করেন। এর ফলে যে ক্রিকেট বোর্ডের অন্যান্য যে পরিচালক যারা রয়েছেন, তারা এই সিদ্ধান্তটাকে ওন করেন না। সর্বশেষ উদাহরণটা হলো গিয়ে আপনি এনএসসির বিরুদ্ধে যে একটা বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড, এনএসসির তদন্ত কমিটি নিয়ে, সেটার কিন্তু আপনার ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম পরিচালকরা সেটার সম্পর্কে ওয়াকিবহাল নন। তারা জানতেনই না যে এই ধরনের একটা সিদ্ধান্ত আসছে, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সম্পর্কে তারা জানেন না। এই কারণে তারা বলেছেন, আমি নিজে এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করেছি, যে তারা বলেছেন যে আমরা এই সিদ্ধান্ত ওন করি না। তো ক্রিকেট বোর্ডের পরিচালকরাই যখন খোদ এই ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, তখন স্পষ্টত বোঝা যায় যে সমস্যাটা শুধু বাইরে না, সমস্যাটা কিন্তু ক্রিকেট বোর্ডের মধ্যে নিজেদের রয়েছে। মধ্যে আসলে সমন্বয়ের যে জায়গাটা, সেটা আসলে স্পষ্ট না। কায়সার ভাই, আপনি বলছিলেন যে একটা বিবৃতি দিয়েছে, আমরাও দেখেছি বিসিবির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এনএসসি কে লক্ষ্য করে দেওয়া হয়েছে। সেটা অনেকে বলছে একটা হুমকি স্বরূপ দেওয়া হয়েছে, কারণ বিসিবি যদি সরাসরি হস্তক্ষেপ করে বিসিবির পরিচালনা বা অন্য কার্যক্রমে, তাহলে আইসিসি থেকে একটা তারা নিষেধাজ্ঞায় পড়তে পারে, এমন একটা শঙ্কা করা হচ্ছে। তাহলে কি
আগের সরকারের সাথে যেমন করে বসেছিল বিশ্বকাপে যাওয়ার আগে নিরাপত্তা ইস্যুতে, এই সরকারের সাথে কি বসার সুযোগ নেই বিসিবির? আমরা দেখেছি যে আমিনুল হকের সাথে প্রতিমন্ত্রী আসিফ যিনি পরিচালক আছেন তিনি দেখা করেছেন, আসিফ আকবর, বিভিন্ন সময় অন্য পরিচালকরা দেখা করেছেন। তাহলে কি বসার বা আলোচনার কোনো সুযোগ ছিল কিনা? বা আমিনুল হক যে বিষয়টা বলেছেন যে কেন বিশ্বকাপ হলো না, সেই বিষয়ে তিনি বিস্তর আলোচনা করতে চান এবং 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করেছে। এটা তো গঠন করতেই পারে, সেই ক্ষেত্রে এখনো কি আসলে এইভাবে একটি বিষয় আসার দরকার ছিল কিনা? আপনার দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তরে বলি, যেটি আপনি বললেন যে ক্রিকেট বোর্ড যে একটা বিবৃতি দিয়েছে এনএসসির বিরুদ্ধে বা এনএসসিকে নিয়ে এই তদন্ত কমিটি নিয়ে, সেটা তারা করাটা ঠিক হয়েছে কিনা সেটি একটি দিক। আরেকটি দিক হলো যে বিশ্বকাপে যে বাংলাদেশ খেলেনি সেটারও একটা তদন্তের কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি যে বিবৃতির প্রসঙ্গে। দেখুন, আপনি এই বিবৃতিটা দিয়ে দেওয়া মানেটাই হলো যে আপনি কিন্তু এখন আলোচনার কোনো সুযোগটুকু নেই। এবং যে ভুলটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল বিশ্বকাপে খেলতে না যাওয়া নিয়ে, যে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছিলেন আপনি প্রথমেই। আপনি যখনই একটা বিবৃতি এরকমভাবে দিয়ে দিবেন, দ্যাট মিনস আপনি কিন্তু একটা প্রতিপক্ষ তৈরি করে ফেললেন। অথচ উচিত ছিল ক্রিকেট বোর্ডের যে এই ধরনের একটা তদন্ত কমিটি ক্রিকেট বোর্ড এনএসসি গঠন করেছে, তাহলে এনএসসির যারা পরিচালনায় রয়েছেন তারা কেন এটা করেছেন এটা নিয়ে তাদের সাথে একটা আলাপ আলোচনায় চলে যেতে পারতো। কিন্তু আপনি যখনই একটা বিবৃতি দিয়ে দেবেন এটার মধ্যে, তখন একটা আপনার স্ট্রেইট আপনি কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এবং সেই বিবৃতির ভাষাটা যেভাবে লেখা রয়েছে সেটা আমি নিজেও পড়েছি, সেখানে এক ধরনের কিন্তু হুমকি দেওয়া হয়েছে যে যদি ক্রিকেট বোর্ডের উপর বর্তমান ক্রীড়া প্রশাসন একটা হস্তক্ষেপ করে বা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আইসিসি এটা কোনো মতে ভালো মতে নেবে না, এবং এমন হতে পারে যে আইসিসির বাংলাদেশ ক্রিকেটের উপর একটা নিষেধাজ্ঞা আসবে। তার মানেটা কি? যে আপনি আপনার দেশের ক্রীড়া প্রশাসনকে একটা চ্যালেঞ্জ জানিয়েছেন যে এটা আপনি করতে পারবেন না, এটা করলে আপনি ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হতে পারে। তো আমি মনে করি যে এটা তাদের একটা ভুল জিনিস ছিল। আর তাছাড়া ক্রিকেট বোর্ড যে তদন্তটুকু করছে সেই তদন্তটুকু তো পুরো ক্রিকেট বোর্ডের সব কিছুর বিরুদ্ধে করেনি। ক্রিকেট বোর্ড কিন্তু জাস্ট স্পেসিফিক একটা বিষয়ের মধ্যে, এই এনএসসি কিন্তু একটা স্পেসিফিক একটা বিষয়ের মধ্যে গিয়েছে যে আমরা নির্বাচনটা ঠিকমতো হয়েছিল কিনা, বা নির্বাচন নিয়ে যে কথাবার্তা বা সমালোচনা উঠছে বা এত বিতর্ক উঠছে, এই বিতর্কটা কেন উঠছে আমরা এটার জন্য একটা তদন্ত করবো আর কি, সেই কাজটুকু তারা করার জন্য করেছেন। অন্য কোনো কিছুতে তারা কিন্তু বলেননি যে ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকরা দুর্নীতি করেছেন বা আপনি অনেক অন্য ধরনের জটিলতা রয়েছে, অথবা আপনি টেন্ডার আহ্বান না করে আপনি ক্রিকেট বোর্ডের এই যে আপনার টিভি রাইটসটা দিয়ে দিয়েছেন অন্য আরেকটা প্রতিষ্ঠানকে, সেই ধরনের কোনো কিছু কিন্তু বলেনি। শুধুমাত্র নির্বাচনে যে আপনি জটিলতা তৈরি হয়েছিল, কেন জটিলতা তৈরি হয়েছিল বা আদৌ তৈরি হয়েছিল কিনা সেটা নিয়ে একটা তদন্ত করার জন্য 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তারা গঠন করেছিল। তো সেই তদন্ত কমিটি কিন্তু এখন পর্যন্ত তাদের রায়ও দেয়নি, তদন্ত প্রক্রিয়া শেষও হয়নি। কিন্তু তার আগে আপনি যখন একটা বিবৃতি দিয়ে দিবেন, দ্যাট মিনস আপনি কিন্তু একটা প্রতিপক্ষ তৈরি করে ফেললেন। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের এটা বড় ধরনের একটা ভুল ছিল সেটা। এবং তার চেয়েও বড় বিষয় যে এই বিবৃতিটা পুরো ক্রিকেট বোর্ডের 25 জন পরিচালক জানেন না যে বিবৃতিটা দেওয়া হয়েছে। এই বিষয়ে আরো আলোচনা করবো। কাটিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম উত্তরটা দেওয়া হয়নি। এই যে এই সময় এসে বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে আমাদের, এই সময় এসে আবার সেই বিশ্বকাপ নিয়ে ইস্যু নিয়ে ওঠানো, আবার তদন্ত কমিটি গঠন, আবার আমিনুল হক যে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি আবার এক সময় বলেছিলেন যে সে সময় আমাদের বিশ্বকাপে যাওয়াটা আসলে উচিত না। এখন আবার তিনি আবার একই ইস্যুতে আবার বলছেন যে কেন বিশ্বকাপে যাওয়া হলো না। এইটার আসলে মানে দ্বিচারিতা হয়ে যাচ্ছে কিনা? না দেখুন, এই বিশ্বকাপ বাংলাদেশ খেলেনি কেন এটা অলরেডি কিন্তু একটা সেটেলড ইস্যু। তো এই সেটেলড ইস্যু নিয়ে আপনি আবার তদন্ত যদি করেন তাহলে আমার মনে হয় না যে এখান থেকে আপনি পজিটিভ কোনো কিছু পাবেন। এমন না যে এই তদন্ত কমিটির কোলে যে রায় আসবে সেই রায়ের কারণে আপনি আবার এই বিশ্বকাপটা আবার খেলতে পারবেন, সেটা তো সম্ভব না কোনো মতেই। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে, ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে, বাংলাদেশ খেলেনি। এখানে কেন খেলেনি সেই যৌক্তিকতা যেটা আপনি বললেন, যে আমিনুল হক নিজে কিন্তু বলেছিলেন যে যেহেতু পুরো বাংলাদেশ মানে মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না আইপিএলে, অতএব একটা বিশ্বকাপে পুরো দলকেও তারা নিরাপত্তা দিতে পারবে না। প্লাস আপনি তাদের সাথে যে দর্শক সমর্থকরা যারা যাবেন, সাংবাদিকরা যারা যাবেন, তাদেরকেও নিরাপত্তা নিয়ে একটা ইস্যুটা রয়েছে। এবং এই কারণে যেহেতু নিরাপত্তা ইস্যুটাকে এখানে রয়েছে, এই কারণে বাংলাদেশের এই বিশ্বকাপ অন্তত ভারতের মাটিতে খেলাটা উচিত না, বিশেষ করে কলকাতায় খেলাটা উচিত না, এরকমভাবে তারা বলেছিলেন। এবং এই কারণে তারা মেনে নিয়েছিলেন যে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলতে যদি যায় তাহলে সেটা যেন শ্রীলঙ্কার মাটিতে হয়, ভারতের মাটিতে না। তো এটা একটা সেটেলড ইস্যু ছিল এবং পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন কিন্তু এটার মানে এটার পক্ষে ছিলেন। প্লাস আপনার সেই সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা পর্যন্ত এই জিনিসটা
সেরকমভাবে ছিলেন, ক্রিকেট বোর্ডও সেটা মেনে নিয়েছিল, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সেটাই ছিল। ইটস অলরেডি সেটেলড একটা ইস্যু। তবে হ্যাঁ, তদন্ত যেটা হতে পারে সেটা হলো যে আমরা এই সময়টা কি ভুল করেছি, অর্থাৎ এই ধরনের জটিলতা যদি আসবে বা এই ধরনের তর্ক বিতর্ক যখন আসবে বা এই ধরনের একটা সিচুয়েশনে যখন আপনি পড়বেন, তখন হাউ ডেলিকেটলি ইউ সলভ ইট, আপনি এটা কিভাবে সুন্দর করে কথাবার্তা দিয়ে সলভ করবেন, নাকি স্লোগান দিয়ে রাগারাগি করে মারামারি করে যুক্তিতর্কে না গিয়ে আপনি কুতর্ক দেখিয়ে আপনি এটা জিততে চাইবেন, সেটা আমি মনে করি যে সেটার একটা সিদ্ধান্ত আসা উচিত। এবং সেটা যে এই বিশ্বকাপ যে বাংলাদেশ খেলতে পারেনি সেটার জন্য আপনি অনেক কিছু দায়ী রয়েছে, এবং সবচেয়ে বড় অংশটুকু রয়েছে সেটা হলো যে এখানে যেভাবে কূটনীতিতে, ক্রিকেট কূটনীতিতে আমাদের এগিয়ে থাকা উচিত ছিল বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, আমরা তাৎক্ষণিক ওয়েতে সেই সিদ্ধান্তগুলো নিতে পারিনি। প্লাস আপনি যখনই নিজের অধিকারটা প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেখানে তখন দেখবেন যে আপনাকে পক্ষে বেশ কিছু যারা এটার সারাউন্ডিংসে রয়েছেন বা যারা স্টেক হোল্ডার রয়েছেন, সেই স্টেক হোল্ডারদেরকে আপনার পক্ষে আনতে হবে, যেটি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরোপুরি একা হয়ে গিয়েছিল ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে, শুধুমাত্র পাকিস্তান তাদের পক্ষে ছিল। এবং পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসে এমন কোনো কারণ নেই, পাকিস্তান তাদের কারণেই, তাদের স্বার্থের কারণেই কিন্তু বাংলাদেশকে এখানে সাপোর্ট দিয়েছিল। একটা রাজনীতি চলছিল, অবশ্যই এখানে রাজনীতি চলছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটা ভারতের মাটিতে না হয়ে অন্য কোথাও হলে পাকিস্তান কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট করতো না, কারণ আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে হয়তো সাপোর্টটা করেছিল শুরুর দিকে এবং এমনও বলেছিল যে তারাও বিশ্বকাপ খেলবে না, কিন্তু শেষমেশ পাকিস্তান ঠিকই খেলেছে বিশ্বকাপ, ওয়ারেস বাংলাদেশ এখানে বিশ্বকাপটুকু খেলতে পারেনি। কূটনীতিক ব্যর্থতা অবশ্যই রয়েছে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে নিরাপত্তা ইস্যুটা আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং তার চেয়েও বড় বিষয় আপনি মনে করি যে রাষ্ট্রীয় মান মর্যাদা এবং সম্মান, এসব সব কিছুকে হিসেবে রেখেই কিন্তু আপনি যখনই কোনো একটা এই ধরনের সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা মাথায় রাখতে হবে। তবে মাস্ট মাথায় রাখতে হবে যে বর্জন করে কোনো কিছু অর্জন করা যায় না, অন্তত খেলার ক্ষেত্রে। সো এই জিনিসটাও বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে বয়কট, বর্জন, এইসব জিনিস আমি মনে করি যে খেলার সঙ্গে যায়। এটা নিয়ে আপনি হয়তো রাজনীতি করতে পারেন, কিন্তু খেলার সঙ্গে এই জিনিসগুলি যায় না। হ্যাঁ, এই ভুলগুলো বাংলাদেশ যেন আর না করতে পারে, সেই বিষয়ে হয়তো একটা আপনি অন্য ধরনের একটা রিপোর্ট করতে পারেন, কিন্তু এখন যদি আপনি এটাকে নিয়ে একেবারে পুরো মাত্রায় তদন্ত করেন যে কেন বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, কে দায়ী ছিল, কার জন্য করেনি, আমি মনে করি না যে সেটা আপনাকে বড় কোনো কিছু সাফল্য এনে দেবে বা ইতিবাচক কোনো কিছু এনে দিবে। তবে হ্যাঁ, এই ভুল যেন আর বাংলাদেশ না করতে হয় বা এই ধরনের সিচুয়েশনে পড়লে কিভাবে সমাধান করতে হবে, সেই বিষয়ে আমি মনে করি যে একটা সিদ্ধান্তে আসা উচিত। কাইসার ভাই, এই যে হঠাৎ করে তারাও একটা প্রেস রিলিজ দিয়ে দিল এনএসসির থেকে, সেই জায়গাতে আসলে এনএসসির আপনি বলছিলেন যে আসলে বসার যে পথটা সেটা আসলে বন্ধ হয়ে গেছে, আবার আইসিসির কাছে আবার মানে একটা পরোক্ষভাবে সহযোগিতা যাচ্ছে। যদি এনএসসি তদন্ত করে তাহলে আইসিসি নিষেধাজ্ঞা দিবে, তার মানে আইসিসির একটা হস্তক্ষেপ আসলে এখানে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানে বুলবুল ভাইয়ের অধীনে বা নেতৃত্বে এই জায়গায় আসলে, কারণ আমরা দেখেছি বিগত সময়ে বুলবুল ভাই, আসিফ মাহমুদ সজীব ভাই যখন ছিলেন বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যখন ছিলেন, তখন বেশ একটা সখ্যতা ছিল। সেই সময় এই সরকারের সাথে কি আসলে সখ্যতার জায়গা থেকে অনেকটা সরে গেছে কিনা বর্তমান বোর্ড? তাই তো বোঝা যাচ্ছে। কারণটা হলো যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কিন্তু আপনি বর্তমান ক্রীড়া প্রশাসনের তেমন কোনো যোগাযোগটুকু হয়নি। শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী যখন আমিনুল হক হয়েছিলেন, তখন ক্রিকেট বোর্ড থেকে একটা প্রেস রিলিজ আমরা দেখেছিলাম দিয়েছে, তাকে অভিনন্দন বার্তা জানানো হয়েছিল। কিন্তু আমি মনে করি যে তার সঙ্গে একটা বৈঠকের প্রয়োজন ছিল, এবং তার ক্রীড়া প্রশাসনের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা মানে একটা বৈঠক করলে বা একটা আপনি মিটিং করলে দেখতেন যে আপনি হয়তো অনেক ধরনের দূরত্ব যেগুলো ছিল সেগুলো কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বাট প্রবলেমটা হলো যে এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে প্রক্রিয়ায় তারা নির্বাচনে এসেছে, সেই নির্বাচনটা ভুল ছিল, বিতর্কিত ছিল, সমালোচিত ছিল, প্রশ্নবিদ্ধ ছিল এবং ছক সাজানো একটা নির্বাচন ছিল। যে প্রক্রিয়া কাউন্সিলরদেরকে গঠন করা হয়েছিল, সেই কাউন্সিলর মানে আমার ভোটে আমি আমার পরিচিত কাউন্সিলরকে দিয়ে তৈরি করব, তাহলে সেই কাউন্সিলর তো আমাকেই ভোট দেবে। সো এই কাউন্সিলরশিপ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। 72 জন কাউন্সিলরের মধ্যে 45 জনই সরে গিয়েছিলেন সেই সময়, রাইট। এবং প্রথম দিকে দেখা গিয়েছে যে আপনি কাউন্সিলরশিপ এসেছিল, কাউন্সিলরশিপ কিন্তু দুবার হয়েছে, কাউন্সিলরশিপ এসেছিল এবং সেই কাউন্সিলরশিপ বাতিল করার জন্য ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি গিয়েছে, এবং সেই চিঠিটা খোদ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দিয়েছেন, যেটা তিনি করতে পারেন না, যেটা তার এখতিয়ারের মধ্যে নেই। সো সব কিছু মিলে এবং আপনি দেখবেন যে এই ধরনের ছক সাজে আপনি নির্বাচন তো অবশ্যই করবেন, জেতার জন্যই করবেন, কিন্তু ছকটা সাজাবেন এমনভাবে যে ছকটা কিন্তু আপনার নীতি নৈতিকতার বাইরে না যায়, সেই ছকটা যেন কখনোই আপনার 2 নম্বরই প্রক্রিয়ায় না হয়। সেই ছকটা আপনি করতে পারেন, সেখানে আপনার প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, একটা সুন্দর সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে, সেভাবে করতে পারেন। হ্যাঁ, সেখানে আপনি ঝাঁজ থাকবে, কথার সমালোচনা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু যখনই আপনি ম্যাল প্র্যাকটিস করবেন তখন সেটা কিন্তু একসময় না একসময় সেটা প্রশ্নটা উঠবে, যে প্রশ্নটা উঠেছে এখন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে। এবং ভোটিংয়ের যে একটা বিতর্কিত তারা অধ্যায় তৈরি করেছিল, সেখানে প্রচণ্ড 2 নম্বরই হয়েছে। একটা হোটেলের মধ্যে নিয়ে তারা 25 জন বোর্ড পরিচালককে বসিয়ে ভোটিংটা করেছেন। তো এটা আমি মনে করি না যে এটা কোনো মতেই আপনার
সুষ্ঠু বা কোনো প্রক্রিয়া হতে পারে। পরিচালকদের না, ভোটারদেরকে নিয়ে তারা করেছিল। সো ক্লাব কোটায় যে নির্বাচনটা হয়েছে সেখানেও আপনার ভোটিং করে তারা প্রচন্ড একটা বিতর্ক তৈরি করেছে। সেই রায়ও তো আসলে আদালতে এখনো অমীমাংসিত রয়েছে, এই নিয়ে আরো আলোচনা। কাইসার ভাই, বিসিবির নির্বাচন নিয়ে তো আসলে বিস্তর আলোচনা করার সুযোগ রয়েছে, তবে এখন আসলে যে পরিস্থিতি আপনি বলছেন যে এনএসসির সাথে তাদের যেই একটা মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, অদৃশ্য দ্বন্দ্ব, সেটার আসলে সমাধান কোথায়? কারণ যখন দেখা যাচ্ছে যে বিসিবির যারা পরিচালক রয়েছে নিজেদের মধ্যেই যখন সমঝোতা বা সমন্বয়হীনতা তৈরি হয়ে গেছে, সেই জায়গা কোথায় গিয়ে থামবে? আপনি বলছিলেন যে পঞ্চ পাণ্ডব বা সপ্ত পাণ্ডবের যে বিষয়টা, বুলবুল ভাইয়ের যারা আশেপাশে আছেন সে পঞ্চ পাণ্ডব আসলে কারা? না, সেই পঞ্চপাণ্ডব কারা সেটা বুলবুল ভাই নামগুলো বললে একটু ভালো হতো। তবে নিশ্চিতভাবে যে ক্রিকেট বোর্ডের মধ্যে একটা মানে ডিভিশন চলে এসেছে, ক্রিকেট বোর্ডের মধ্যে যে একটা ভাগাভাগি হয়ে গিয়েছে সেটাতে খুবই স্পষ্টত। কারণ যখনই আপনি কোনো পরিচালক বা 2-3 জন পরিচালক এরকমভাবে একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন, তার মানেটা তারা বলবেন যে পত্রিকায় ইন্টারভিউ দিয়ে তারা বলবেন যে আমি এটা ওন করি না, তখন নিশ্চিতভাবে এটা কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের সার্বিক সিদ্ধান্ত না, এটা কয়েকজনের সিদ্ধান্ত। তো কয়েকজন নিয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে এই বাকি যে 24 জন বা 25 জন ক্রিকেট বোর্ডের পরিচালক রয়েছেন তারা তো এটাকে ওন করবেন না, বা তারা তখন এটাকে নিজেকে একটু বিচ্ছিন্ন ভাববেন। পুরো জিনিসটা কিন্তু এভাবেই চলে এসেছে। ঠিক যে সমস্যা তৈরি হয়েছিল, আমি মনে করি যে ফারুক আহমেদ যখন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, ঠিক তিনি যেরকমভাবে যে সমস্যায় পড়েছিলেন একই সমস্যায় পড়তে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলও। ফারুক আহমেদের যখন তিনি বিসিবির সভাপতি ছিলেন তখন মাত্র 10 জন বা 11 জন বোর্ড পরিচালক ছিলেন, কিন্তু সেই 11 জন বোর্ড পরিচালকের মধ্যে তিনি কিন্তু 10 জন বোর্ড পরিচালকের মধ্যে তিনি কিন্তু 9 জনেরই সমর্থন পাননি। 9 জন তার বিরুদ্ধে আপনার অনাস্থা এনেছিলেন। ঠিক একই রকমভাবে খুব সম্ভবত পড়তে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলও। তারও আপনি হয়তো 5-6 জন বা 7 জনের মতো, যেটা আপনি বললেন যে পঞ্চপাণ্ডব অথবা সপ্তপাণ্ডব, এই 7 থেকে 8 জনের মতো বোর্ড পরিচালক তার পক্ষে রয়েছেন। বাদবাকিরা কিন্তু আপনি দেখবেন যে তার সঙ্গে হয়তো একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তো এমনও হতে পারে যে এই ধরনের একটা অনাস্থা, ঠিক আমি বলবো না, কিন্তু যখনই আপনি এই ধরনের জটিলতা তৈরি হবে তখন পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই সংস্থাটুকু যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল, যেভাবে রান করার কথা ছিল, সেরকমভাবে কিন্তু দৌড়াচ্ছে না। সমস্যা তৈরি হয়ে গিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ডের মধ্যেই, এবং এই কারণেই আপনি এনএসসি যে আপনার তদন্ত কমিটি করেছে, এই তদন্ত কমিটির রিপোর্ট আসার পরে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি, এই তদন্ত কমিটির রিপোর্ট আসার পরে ক্রিকেট বোর্ড নিয়ে একটা মামলা হয়েছিল, মামলাটা পেন্ডিং রয়েছে, সেই মামলাটা খুব সম্ভবত হয়তো রিভাইভ হতে পারে। এই তদন্ত রিপোর্টটা তখন সেই মামলার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, তখন সেখানে যে রায়টুকু আসবে যে এই বোর্ড যেভাবে গঠিত হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনটা যথাযথভাবে ছিল না, গঠন প্রক্রিয়া মেনে হয়নি, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে আপনি নিশ্চিতভাবে কিন্তু একটা ক্রিকেট বোর্ড গঠন করতে পারেন না। তো সব কিছু মিলে বড় ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড, এবং আমি এই ক্রিকেট বোর্ডের বর্তমান আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল দেখতে পাচ্ছি না। আর সেক্ষেত্রে কি আইসিসি নিষেধাজ্ঞা আসার কোনো শঙ্কা রয়েছে কিনা? কারণ আমরা তো অলরেডি আইসিসির এই কাঠামোতেই আমরা চলছি, যে বোর্ডটা রয়েছে তারা নির্বাচিত হয়েছে। হঠাৎ করে যদি 4 বছরের আগে যদি 2 বছরে কোর্টের রায়ে যদি বন্ধ হয়ে যায় বা সরকারি হস্তক্ষেপে, সেক্ষেত্রে তো নিষেধাজ্ঞাটা পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা অন্যান্য দেশগুলোতেও দেখেছি সরকারি হস্তক্ষেপের কারণে। না, দেখুন, আইসিসির নিষেধাজ্ঞাটা একটা জুজুর ভয়। আমি মনে করি না যে এটা আপনি হুমকি স্বরূপ হতে পারে বা কোনো ভয় হতে পারে। আপনি দেখুন, পাকিস্তানে কিন্তু আপনি দেখবেন যে 6 মাস পর পর বা আপনি 1 বছর পর পর ক্রিকেট বোর্ডে কে আসেন, কিন্তু পাকিস্তানকে ক্রিকেট বোর্ডকে কি আইসিসি নিষিদ্ধ করেছে? বিষয়টা হলো হ্যাঁ, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞাও চলে এসেছে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি এর আগে কি এনএসসি এই ক্রিকেট বোর্ডের উপরে হস্তক্ষেপ করেনি? আপনি ফারুক আহমেদের বোর্ড যখন গঠিত হয়েছিল তখনও তো ক্রিকেট বোর্ড আপনার এনএসসি সেখানে হস্তক্ষেপ করেছিল। ঠিক একই রকমভাবে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড যখন গঠন হয়েছিল সেখানেও তো এনএসসি হস্তক্ষেপ করেছে। সো সেই হস্তক্ষেপ তো এনএসসির হস্তক্ষেপ তো রয়েছে। আর এনএসসি হলো গিয়ে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এনএসসি শুধু না, আপনি ক্রীড়া প্রশাসন, আপনি বাংলাদেশের সব স্পোর্টসের আপনি অভিভাবক সংস্থা হিসেবে থাকবে, এবং সেটাই নিয়ম। কিন্তু বিষয়টা দেখতে হবে যে যখন কোনো বোর্ড সমস্যা পড়ে, সেই সমস্যাটা সমাধানের দায়িত্ব তারা যদি নিয়ে থাকে এবং সেটা যদি সফিস্টিকেটেড কায়দা হয়ে থাকে, সেখানে আমার মনে হয় যে আপনি বাইরে থেকে এটা নিয়ে সমালোচনা করা বা আইসিসি আপনাকে নিষিদ্ধ করে দেবে, এরকম কোনো কিছু মানে আমি অন্তত দেখতে পাচ্ছি না। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে বিবৃতিতে বলা হচ্ছে যে এনএসসি যদি হস্তক্ষেপ করে তাহলে আপনার আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, কিন্তু এনএসসির কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে আমরা তো দেখলাম যে ক্রীড়ামন্ত্রী নিজেই বলেছেন যে তারা এই রিপোর্ট আসার পরে আইসিসির সাথে তারা নিজেই আলোচনা করবেন। তো তারাও যখন আলোচনা করতে প্রস্তুত, তখন এখানে এসে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে দেবে, আই ডোন্ট থিঙ্ক সো। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে সমস্যাটা আমার নিজের, সমস্যাটা আমার দেশের, আমার বোর্ডের।
এই সমস্যাটার সমাধান আপনি আইসিসির কাছে আমাকে যেতে হবে কেন? যারা আমার দেশের ক্রিকেট মানে আপনি স্পোর্টসের অভিভাবক, তাদের সাথে আপনি বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে তো এই সমস্যার সমাধান করা যেতে পারে, মানে করা যেত। কিন্তু সেটা না করে যখনই আপনি এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, যেখানে একটা ক্রীড়া প্রতিমন্ত্রীও কি আসলে একটা থ্রেট দিয়েছে কিনা বিসিবি কে? না, এই তো পুরো জিনিসটা কিন্তু এখন তাই চলছে, হুমকি পাল্টা হুমকি এই ধরনের ঘটনাই চলছে, যেটা কিন্তু আমরা কখনোই দেখতে মানে চাই না। এই যে দেখুন আপনি, অন্তত দেশের ক্রিকেটের জন্য আসলে এটা কখনোই ভালো না, কোনো মতেই না, দেশের ক্রিকেটের জন্য ভালো না। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট, মাঠের ক্রিকেট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটাই সবচেয়ে ভালো কাজ হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠের ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করতে পারছি না। কাইসার ভাই, এই নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে, আপনিও সময় পাবেন। তবে কাইসার ভাই, যেটা বলছিলাম যে ক্রিকেট বোর্ডের যে এখন পরিবেশ, মাঠের থেকে মাঠের বাইরের যে আলোচনা সেটাই আসলে বেশি হচ্ছে এবং ভবিষ্যতে আবার সেটা নিয়ে বেশি হতে পারে। তার আগে যে নিউজিল্যান্ড সফর, নিউজিল্যান্ড বাংলাদেশ আসবে, তারপর ভারত ম্যাচ রয়েছে, আমরা দেখেছি গেল বছরও ভারত দলটা আসলো না এই বিতর্কের কারণে। এইবার আসলে কোনো পরিবর্তন হবে কিনা? এবং আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, সাকিব আল হাসানের আসার বিষয়টা, গতবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা এনেছিলেন যে হ্যাঁ, তিনি যদি আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারে তাহলে তাকে মোস্ট ওয়েলকাম, একই অফার কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকেও দেওয়া হয়েছে। তবে সাকিব আল হাসান আসলে তো দেশেরই ভালো, দেশের ক্রিকেটের, এইটা আসলে কতটুকু আমরা মানে আলোর মুখ দেখতে পারবো? না, সাকিব আল হাসান যদি আপনি 16 মাস আগে এসে বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারতেন তাহলে সেটা আরো ভালো হতো। কারণ সাকিবের খেলা মানে তো বাংলাদেশ দল, ধরুন আপনি একটা ভালো টিম হয়ে ওঠার বিষয়টা, এখন পর্যন্ত তার বিকল্প আমরা তৈরি করতে পারিনি। সো সাকিব বাংলাদেশ ক্রিকেটের হয়ে, এবং সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো সাকিব কিন্তু বাংলাদেশের হয়ে ইন দি মিন পিরিয়ডে খেলেছেন, গত 16 মাসে খেলেছেন, দেশের বাইরে খেলেছেন। তো দেশের বাইরে খেলতে পারেন, কিন্তু সেই ক্রিকেটার দেশের মধ্যে খেলতে আসলে কি এমন আপনার সমস্যা তৈরি হয়ে যাবে আমি ঠিক জানি না। হ্যাঁ, সমস্যা একটা তৈরি হতো যে তার নামে মামলা ছিল, তো মামলাতে যে কারোর বিরুদ্ধে থাকতে পারে মামলা। ধরেন আপনি যখনই আপনি রাজনীতি করবেন আপনার তো মামলা থাকতেই পারে, কিন্তু সেই মামলাও আপনাকে সঠিক কায়দায় সমাধান করতে হবে। এর আগে আমরা দেখেছি অনেকের মামলা ছিল বিদেশ থেকে যারা এসেছেন এবং খুবই সুন্দর করে তাদের মামলাগুলো কিন্তু তোলা হয়েছে। তো সাকিবের মামলাটা সেরকমভাবে আইনগতভাবে যদি আপনি জটিলতা না থাকতো তোলা যেত বা সেরকমভাবে করা যেত। তো প্রবলেমটা হলো যে সাকিব বাংলাদেশে এসে খেলবেন কিনা সেটা যতখানি না আপনার ক্রিকেটীয় বিষয় ছিল, তার চেয়েও বিষয় ছিল আপনার রাজনীতি এখানে জড়িত ছিল। এবং আমরা খুব অবাক হয়ে দেখলাম যে এখানে এর আগে যে সাবেক আপনার ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি বলে দিয়েছিলেন যে তিনি ক্রিকেট বোর্ডকে বলে দিবেন যে সাকিব যেন বাংলাদেশের জার্সি কোনোদিন পড়তে না পারেন, যেটা তিনি কোনো মতেই বলতে পারেন না, যেটা তার এখতিয়ারের মধ্যে নেই। সাকিব বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলতে পারবেন কিনা সেই সিদ্ধান্তটা নেবে কিন্তু ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আরো একটু স্পেসিফিক করে যদি বলি, ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটি, এখানে কারো ইচ্ছা অনিচ্ছা কিন্তু থাকতে পারবে না। আপনি সাকিবকে পছন্দ করেন বা না করেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সাকিবের যে অবদান রয়েছে সেটা আপনি কখনোই ইগনোর করতে পারবেন না, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তার পারফরমেন্স দিয়ে সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এখন 16 মাস পরে এসে যদি আবার ক্রিকেট বোর্ডের একটা বোধোদয় হয় যে সাকিবকে তাদের প্রয়োজন এবং সাকিবকে খেলতে হবে, তাহলে সেটা আমি মনে করি যে অনেক দেরি হয়ে গেছে। সাকিব এরই মধ্যে আপনি নিয়ারলি 1.5 বছরের মতো ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটে খেলেননি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তিনি ঘরোয়া ক্রিকেটগুলোতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন, টি-20 খেলেছেন, কিন্তু রওশন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা, টি-20 খেলা এবং একটা টেস্ট ম্যাচের জন্য যে প্রস্তুতি নেওয়া এবং লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে না থাকা, এটার যে কত বড় একটা শূন্যতা গ্যাপ, এটা যারা খেলেন তারাই বুঝতে পারবেন। সো সাকিবের এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব যদি ফিরে আসতে পারেন খুবই ভালো হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফিরে আসার প্রক্রিয়াটা যদি আরেকটু আগে হতো তাহলে আমি মনে করি যে চেষ্টাটা কি বোর্ডের কমতি দেখেছেন কিনা? যদি চেষ্টাটা আরেকটু মানে গভীর হতো বা তাহলে সেই সময় আসলে আমরা দেখতে পারতাম সাকিব আল হাসানকে, এবং তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েও নিজের অবসরের একটা আশার কথা তিনি বলেছিলেন। ইন্টারিম সরকার চায়নি বলে কিন্তু বোর্ডও চায়নি, বোর্ডও ইন্টারিম সরকারের সাথে চ্যালেঞ্জে যেতে চায়নি বা চ্যালেঞ্জের সঙ্গে করতে চায়নি। তাহলে এখন আবার কেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে তারা ওপেনলি এইভাবে আপনি বলছিলেন যে হুমকি দেওয়ার যে বিষয়টা, এইটা আবার তাহলে কেন প্রকাশ্যে তারা এই স্টেপটা কেন নিল? না, সেটাই নিল, এবং আমি তো মনে করি যে এটা ভুল পদক্ষেপ, এটা ভুল পদক্ষেপ, এবং এই ভুল পদক্ষেপের মাসুলটা তাদেরকে অবশ্যই দিতে হবে। কারণ আপনি যখনই আপনার এখানের ক্রীড়া প্রশাসনের সঙ্গে একটা চ্যালেঞ্জে চলে যাবেন যে আপনি যদি আমাকে এই ধরনের ঘটনা তদন্ত করেন তাহলে আপনাকে তদন্ত রিপোর্টই তো বেরোয়নি, তদন্ত রিপোর্ট তো তাদের পক্ষেও যেতে পারে, এমনও তো হতে পারে যে নির্বাচনটা খুব ভালো হয়েছে, এমনও তদন্ত যারা করছেন তারা হয়তো বলতে পারেন যে না, তদন্তের প্রক্রিয়ায় আমরা নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা দেখতে পাইনি। সেই সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে ডেকে এনে তাদের সাথেও তো তারা কথা বলবেন, তারা লজিকটুকু দেখাতে পারেন। সো এখন পর্যন্ত যে জিনিসটার আউটকামই আসে নেই, সেই আউটকামটা না আসার সেই ফলটা নিয়ে আপনি যদি এখনই আতঙ্কে থাকেন এবং ভয়ভীতি প্রদর্শন করতে শুরু করে দেন, হুমকি দিতে শুরু করে দেন, দ্যাট মিনস আপনার নিজেরই সমস্যা ছিল। সো এই কারণে আমি একটা জিনিস সবসময় বলি যে আপনি আলোচনার ভিত্তিতে এবং কথাবার্তা যদি বলেন তাহলে দেখবেন যে আপনি দুই পক্ষের মধ্যে অনেক ধরনের জটিলতার কিন্তু নিরসনটুকু হয়। কিন্তু আপনি যখনই এক ধরনের একটা চ্যালেঞ্জে চলে যাবেন বা আপনি একটা
ইগো সিস্টেমের মধ্যে চলে যাবেন বা একটা ইগোকে আপনাকে পেয়ে বসবে, তখন সেখানে আপনি সমাধানটুকু খুঁজে পাবেন না। আর সাকিব সম্পর্কে আমি একটা কথা শুধু বলে শেষ করতে চাই, সাকিব যদি, যেটি বললাম যে সাকিব যদি 16 মাস আগে বাংলাদেশে এসে খেলতে পারতেন তাহলে খুবই ভালো হতো, কোনো সন্দেহ নেই। কারণ সাকিব এখন ক্রিকেট বোর্ড চেষ্টাটুকু করছে বা বর্তমান ক্রীড়া প্রশাসন বা বর্তমান সরকার চেষ্টাটুকু করছে, তাহলে সেটা যদি আপনি ইতিবাচক হয় তাহলে আমার মনে হয় যে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। কায়সার ভাই অনেক ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।